আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অধ্যাপক ইউনূসের বিদেশ সফর মানেই নতুন কোনো বিতর্ক। নোবেল বিজয়ীর বিদেশ সফরে, বিশেষ করে যুক্তরাষ্ট্র সফরে আপনারা পেতে পারেন নতুন সংজ্ঞা বা নতুন এমন কিছু যা নিয়ে জন্ম নিবে অপার বিস্ময়ের। গত বছর এমন দিনে তার সেই মাস্টার মাইন্ডকে পরিচয় করিয়ে বিশ্বব্যাপী বেশ সাড়া ফেলে দিয়েছিল। পরে তো তা নিয়ে সে কি লঙ্কা কাণ্ড। এবার নিউ ইয়র্কে গিয়ে দিলেন নতুন সংজ্ঞা, যেন তেন নয়, একেবারে তালেবানের সংজ্ঞা। অধ্যাপক ইউনূস মনে করেন তালেবান যাদেরকে ইসলামী জঙ্গি গোষ্ঠী বলে সন্দেহ করা হয় তাদের দাড়ি থাকতে হয়। আবার তিনি এমন এক মঞ্চে তালেবানের এমন অদ্ভুত সংজ্ঞা দিলেন যখন ওই মঞ্চে তিনি বিশ্ববাসীর সামনে পরিচয় করিয়ে দিলেন এনসিপি নেতা আখতার হোসেনকে, যিনি একেবারে শত্রুমণ্ডিত। আবার সেই অনুষ্ঠানের হোস্ট এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট এবং সিও বর্ষিয়ান নারী কিয়াং হুয়া কাং এর সাথে হ্যান্ডশেক না করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এনসিপির এই নেতা। দর্শক, অধ্যাপক ইউনূস তালেবানের নতুন সংজ্ঞায় এমন একটি সময় দিলেন যখন তারই মিত্র বাংলাদেশ খিলাফত মজলিসের ৭ নেতা আফগানিস্তান মানে তালেবানদের দেশ সফরে গিয়েছেন, যারা আবার তালেবানের মতো দাড়ি পাগড়ি সবই পরেন। প্রশ্ন হলো, তালেবান নিয়ে অধ্যাপক ইউনূসের এই নতুন সংজ্ঞা তার এই নতুন মিত্ররা কি মেনে নিবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ক্ষমতায় আসার ১.৫ মাসের মধ্যে গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে গিয়েছিলেন অধ্যাপক ইউনূস। সাথে নিয়ে গিয়েছিলেন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমকে। নিউ ইয়র্কে জাতিসংঘ সম্মেলনের ফাঁকে গত বছরের ২৫শে সেপ্টেম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দেন অধ্যাপক ইউনূস। মাহফুজ আলম তখন ছিলেন ডক্টর ইউনূসের বিশেষ সহকারী। মঞ্চে মাহফুজ আলমকে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দেন, বলেন মাহফুজ হচ্ছে আন্দোলনের পেছনের কারিগর, যদিও সে এটা স্বীকার করতে চায় না। বলে যে সে একা নয়, আরো অনেকে মাস্টারমাইন্ড আছে, কিন্তু এরই মধ্যে সে গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত। তার এমন বক্তব্যে দেশব্যাপী বেশ হইচই পড়ে যায়। অধ্যাপক ইউনূসের মিত্র বলে পরিচিত অনেক ছাত্র নেতা এতে গোসা করেন। পরে অবশ্য মাহফুজ দাবি করেন তিনি মাস্টারমাইন্ড নন। একই অনুষ্ঠানে তিনি আরো বিতর্কের জন্ম দিয়েছিলেন জুলাই আন্দোলনকে মেটিকুলাসলি ডিজাইন বলে। He is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others, but that's how he is recognized, that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who are the leaders. So you can't catch one and say, okay, it's over. It's not over. এবারে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনেও গিয়েছেন অধ্যাপক ইউনূস। সাথে নিয়ে গেছেন ১০৪ জনের বিশাল লটবহর। এর মধ্যে আছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা। কাকতালীয়ভাবে এবছরের ২৫শে সেপ্টেম্বর তাদেরকে নিয়ে একই ধরনের একটি অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানটির আয়োজক এশিয়া সোসাইটি। এর প্রেসিডেন্ট এবং সিও হলেন কিয়াং হুয়া কাং। অনুষ্ঠানে প্রায় ৫৮ মিনিট অধ্যাপক ইউনূস বক্তব্য দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মিস কাং অনুষ্ঠানের এক পর্যায়ে অধ্যাপক ইউনূসের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গতিশীলতা নিয়ে তার ভাবনা জানতে চান। উপস্থাপিকা বিশেষত সার্ক এবং আসিয়ান প্রসঙ্গে জোর দেন। এটির উত্তর দিতে গিয়ে অধ্যাপক ইউনূস সার্ক ও আসিয়ানের বিষয়ে কথা বলেন, তুলে ধরেন ভারতের সাথে সম্পর্কের দূরত্বের কথা। বরাবরের মতোই ভারতের কড়া সমালোচনা করতে ছাড় দেননি তিনি। অধ্যাপক ইউনূসের ধারণা, ভারতের সাথে বাংলাদেশের এখন যে সমস্যা চলছে সেটির কারণ হলো বাংলাদেশের ছাত্ররা গত বছর জুলাই আগস্টে যে আন্দোলন করেছে সেটি ভারত পছন্দ করেনি। আগের মতোই তিনি এ প্রসঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা টেনে আনেন। বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রচুর উত্তেজনার সৃষ্টি হয়েছে। অধ্যাপক ইউনূস ভারতীয় মিডিয়াকে দায়ী করেন ভুয়া খবর প্রচারের জন্য। বলেন ভারতীয় মিডিয়া সব ধরনের প্রচারণা চালাচ্ছে। তার মতে ভারতীয় মিডিয়া বাংলাদেশের জুলাই আন্দোলনকে দেখছে ইসলামী আন্দোলন হিসেবে, আর যারা জুলাই আন্দোলন করছিল তারা হলো তালেবান, যারা বাংলাদেশকে দখল করেছে। অধ্যাপক ইউনূস এ সময় দাবি করেন ভারতীয় মিডিয়া তাকেও তালেবান বানিয়ে দিয়েছে, যদিও তার দাড়ি নেই। এ সময় বেশ হাস্যরসের সৃষ্টি হয়, কারণ অধ্যাপক ইউনূস বেশ মজা করে বুঝিয়ে দিচ্ছিলেন তালেবানদের দাড়ি থাকতে হয়, যেটি তিনি বাড়িতে রেখে এসেছেন। দর্শক, একটু শুনে আসি অধ্যাপক ইউনূস কি বলেছেন। They even say I'm a Taliban too. So I'm a Taliban. I don't have the beard, I just left it home.
So, but they go and make this propaganda all the time. So I have to show my face. Look, this is the guy, the chief Taliban here. So this is how it works. দর্শক, দাড়ি থাকলে তালেবান হয়ে যাবে এমন অদ্ভুত সংজ্ঞা অধ্যাপক ইউনূস কোথায় পেয়েছেন তা আমাদের জানা নেই। আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত নিবন্ধ যদি আপনারা ঘাঁচেন তাহলে দেখবেন তালেবান বলতে সাধারণত আফগানিস্তানের একটি ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীকে বোঝানো হয়। দর্শক, অধ্যাপক ইউনূস তালেবানের এই অভিনব সংজ্ঞা দেওয়ার মিনিট 10 আগে ওই মঞ্চে পরিচয় করিয়ে দেন তার দুই সফর সঙ্গীকে। এই দুজন হলেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, অধ্যাপক ইউনূস তালেবানের যে সংজ্ঞা দিয়েছেন সেটি সত্যি হলে তারই সফর সঙ্গী কি একই গোষ্ঠীর লোক? তবে অধ্যাপক ইউনূসের সংজ্ঞার চেয়ে বেশি আলোচিত হচ্ছে আক্তার হোসেনের একটি আচরণ। পরিচয় করিয়ে দেওয়ার জন্য যখন মঞ্চে ডাকা হলো, আক্তার হোসেন প্রথমে অধ্যাপক ইউনূসের সাথে হ্যান্ডশেক করেন। তারপর উপস্থাপিকা ক্যাং হোয়াকেং হাত বাড়িয়ে দিলে আক্তার হোসেন হ্যান্ডশেক করতে অনীহা জানায়, এর বদলে সম্ভাষণ জানায়, যেটি সাধারণত তালেবান ও কট্টর ইসলামী নেতারা করে থাকেন। তালেবান নেতারা নারীদের সাথে হ্যান্ডশেক করেন না। অনেকেই সামাজিক মাধ্যমে বলছেন জনাব আক্তারের এমন আচরণে এনসিপির মতাদর্শ পরিষ্কার হয়ে গেছে, যদিও তাসনিম জারা অধ্যাপক ইউনূসের সাথে হ্যান্ডশেক করেছেন। দর্শক, অধ্যাপক ইউনূস তালেবানের নতুন সংজ্ঞা দিতে গিয়ে তালেবানদের দাড়ি থাকা বাধ্যতামূলক বলে যে বৈশিষ্ট্য যোগ করেছেন তাতে বিপাকে পড়েছেন তার অনেক দেশীয় মিত্র। বিশেষ করে তিনি এমন এক সময় বক্তব্যটি দিয়েছেন যখন তার মিত্র বলে পরিচিত বাংলাদেশের হেফাজত ইসলামী ও খেলাফত মজলিসের নেতারা ঠিক আফগানিস্তানে সফরে আছেন। গত 17 সেপ্টেম্বর তালেবান সরকার আমন্ত্রণে আফগানিস্তান গিয়েছেন বাংলাদেশের হেফাজতে ইসলামের নেতারা। হেফাজতের প্রতিনিধি দলে সংগঠনের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ, যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 7 জন আছেন। সেখানে তারা আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়া বা তালেবান সরকারের প্রধান বিচারপতি, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তালেবান সরকারের শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী মোল্লা আব্দুল মানান ওমারির সাথে। দর্শক, মোল্লা আব্দুল মানান ওমারি হলেন প্রয়াত তালেবান প্রধান মোল্লা ওমরের ভাই। প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের এই সংজ্ঞা দেখে তার ইসলামপন্থী মিত্ররা কি বলবেন সেটি সত্যি ভাববার বিষয়। কারণ অধ্যাপক ইউনূসের ইসলামপন্থী মিত্রদের অনেকে 2012-13 সালে তার বিচার চেয়েছিল। 2012 সালে আফ্রিকার দেশ উগান্ডার সরকার সমকামিতাকে উৎসাহ দেওয়ার অভিযোগ তুলে 38টি মানবাধিকার সংগঠনকে নিষিদ্ধ করেছিল। তখন ওই পদক্ষেপের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিলেন ডক্টর ইউনূস সহ 4 নোবেল বিজয়ী। এরপর বাংলাদেশের কিছু ইসলামপন্থী নেতা অধ্যাপক ইউনূসকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিল। তারা ইউনূস সেন্টার ঘেরার হুমকিও দিয়েছিল। তবে গত বছরের 5 আগস্টের পর বাংলাদেশে ফাঁসির দণ্ডপ্রাপ্ত অনেক জঙ্গি জেল থেকে পালিয়ে গেছে। এমনকি গত 1 বছরে 350 জঙ্গি জামিনে মুক্ত হয়েছে। অধ্যাপক ইউনূসের শাসনামলে ইসলামপন্থীদের একটি গ্রুপ মাজার ভাঙছে, সাধুদের উপর হামলা চালাচ্ছে প্রতিনিয়ত, তাদেরকে ধরে চুল দাড়ি কেটে দিচ্ছে, এমনকি তাদের কেউ কেউ কবর তুলে লাশ তুলে জ্বালিয়েও দিয়েছে। এত সহিংসতার পরও অধ্যাপক ইউনূস ও তার সরকার জঙ্গিদের ছায়াও দেখতে পান না। এগুলোকে তারা দেখেন প্রেসার গ্রুপ হিসেবে। সেই প্রেসার গ্রুপ যদি তালেবানের নতুন সংজ্ঞায় খেপে যান তখন হয়তো পরিস্থিতি পাল্টে যেতে পারে। এখন এ পর্যন্ত সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করছি। ঢাকায় সম্প্রতি একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। ঢাকার ফার্মগেট এলাকায় আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করতে পারে এই অভিযোগে বিপুল সংখ্যক মানুষের উপরে হামলা হয়েছে, তাদেরকে নির্মমভাবে মারধর করা হয়েছে। মারধর করার পরে পুলিশ আসে, পুলিশ তাদের হেফাজতে নেয়। পুলিশের হেফাজতে যাবার পরেও পুলিশ থাকা অবস্থায় তাদেরকে আবার মারধর করছে। এই যে যারা তাদের উপর হামলা করলো, মারধর করলো, বর্বরোচিত আচরণ করলো, এরা কেউ অফিসিয়ালি সরকারি, র্যাব, আর্মি, বিজিবি বা পুলিশের সদস্য এমনটা দেখা যায়নি। কিন্তু তারা গর্বের সঙ্গে বলছে আমরা অ্যারেস্ট করেছি। অর্থাৎ এমন একটি বাহিনী যে বাহিনীর সরকারি কোনো আইডেন্টিটি নাই, পরিচয় নাই, তারা বলছে আমরা অ্যারেস্ট করেছি, আমরা গ্রেপ্তার করেছি। আর পুলিশের কাছে দেওয়ার পরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সেখানে তারা মারধর করছে নির্মমভাবে। এই ঘটনায় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে
তাহলে ডক্টর ইউনূস ইতোপূর্বে ঘোষণা দিয়েছিল নতুন একটি বাহিনী করবে, পুলিশের পাশাপাশি সহকারী পুলিশ বা মিলিশিয়া পুলিশ এমন একটি বাহিনী করবে। তাহলে কি সেরকম একটা বাহিনী তৈরি হয়ে গেছে যেটা কাজ হবে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের যারা তাদেরকে নিধন করা? কেউ কেউ বলছেন যে কুখ্যাত গেস্টাপো বাহিনীর মতো এটা একটা বাহিনী কিনা যে ছদ্মবেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের উপর অত্যাচার করা, নির্মমভাবে তাদের মেরে ফেলা। কারণ দীর্ঘদিন যাবৎ ঢাকায়, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দের লাশ পাওয়া যাচ্ছে এবং নির্মম হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। এই বর্বরোচিত নির্মম ঘটনা গেস্টাপো বাহিনীর মতো প্রশিক্ষিত কোন মানুষ ছাড়া বাস্তবে করা সম্ভব না। জনমনে প্রশ্ন, তাহলে কি ইউনূস ক্ষমতায় টিকে থাকার জন্য অথবা আওয়ামী বিরোধী যে শক্তি তারা আওয়ামী লীগকে নিধন করার জন্য ওই গেস্টাপো বাহিনী স্টাইলের অলিখিত একটি বাহিনী করেছে? তা না হলে এভাবে তারা কি আচরণ করতে পারে? এর সঙ্গে প্রশ্ন উঠেছে, পুলিশের দায়িত্ব কি? পুলিশের দায়িত্ব কি শুধুমাত্র গ্রেপ্তার বাণিজ্য করা, মামলা বাণিজ্য করা, আওয়ামী লীগের লোকজনদেরকে নির্মমভাবে গ্রেপ্তারের পরে নির্যাতন করা? পুলিশের কাজটা ছিল আইন শৃঙ্খলা রক্ষা। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেখানে হয়েছে সেখানে তো তাদের কোথাও কোনো ভূমিকা দেখা যায়নি। এমনকি ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের নির্মম বর্বরচিত নারকীয় ঘটনার সময় সেনাবাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা সেখানে দাঁড়িয়েছিলেন। হ্যান্ড মাইকে সেই অপরাধীরা বলতেছিল, কেউ ভয় পাবেন না, আর্মি আসছে আমাদের পাহারা দেওয়ার জন্য। তাহলে কি বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেওয়ার জন্য পাহারা দিতে আর্মি সেখানে ছিল, পুলিশ সেখানে ছিল? এমন প্রশ্নের তো জন্ম দিয়েছে। বাংলাদেশে যখন কোর্ট অঙ্গনে, কোর্টের বাইরে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বাড়িতে হামলা, তাদের উপর নির্মম হামলা, জুতার মালা পরিয়ে দেওয়া, বর্বরচিতভাবে শারীরিক নির্যাতন করা হচ্ছে, সেখানে তো পুলিশ এবং আর্মির কোনো ভূমিকা দেখছি না। তাহলে কেন এই বছরখানেক সেনাবাহিনীকে রাস্তার বাইরে কেন, ক্যান্টনমেন্টের বাইরে কেন রাখা হচ্ছে? তাদের কাজটা কি? তারা কি আওয়ামী লীগের লোকজনদের উপর আতঙ্ক সৃষ্টি হয় এজন্য তাদের বাইরে রাখা হয়েছে? কোথাও তো ভয়াবহ পরিস্থিতির অবনতি হবে, সেখানে কোনো ভূমিকা রাখতে দেখলাম না। সেনাপ্রধান বললেন মব আর সহ্য করা যাবে না। উনি যেদিন বললেন ওর পরের দিনই বিশ্বখ্যাত একজন সঙ্গীত শিল্পী, একজন সাবেক এমপি, তার উপর চড়াই হলো কোর্ট অঙ্গনে। ঢাকা কোর্টে, মানিকগঞ্জ কোর্টে, সিলেট কোর্টে, নারায়ণগঞ্জে, বিভিন্ন জায়গায় কোনো ভূমিকা তো দেখলাম না। বীর মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরানো হচ্ছে, কোনো ভূমিকায় তো দেখলাম না। যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগের উপরে নির্দয় নির্যাতন করে মেরে ফেলা হচ্ছে, লাশ ফেলে রাখতেছে। অতি সম্প্রতি আওয়ামী লীগ একজন কর্মীকে মেরে জিয়া উদ্যানে ঝুলিয়ে রাখা হয়েছে, সেখানে তো সেনাবাহিনীর কাউকে দেখলাম না। তাহলে সেনাবাহিনী ক্যান্টনমেন্টের বাইরে কি করছে? এই প্রশ্ন নাগরিক হিসাবে আমার মনে এসেছে। বাংলাদেশের সেনাবাহিনী আমাদের গর্ব গৌরবের, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বড় একটি বাহিনী। যদিও আজ পর্যন্ত বাংলাদেশের বর্ডারে কোথাও কোনো যুদ্ধ হয়নি, তাদের কোনো প্রতিরক্ষায় ভূমিকা রাখা লাগেনি, কিন্তু বাংলাদেশের একাধিক সেনা রাষ্ট্রপতিকে নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেনাবাহিনীর কিছু বিপদগামী কর্মকর্তারা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে রাষ্ট্র ক্ষমতাকে দখল করে সামরিক শাসন জারি করে গণতন্ত্রের কবর রচনা করার ঘটনায় কিন্তু সেনাবাহিনীর কিছু লোক ভূমিকা রেখেছে। আমি গোটা সেনাবাহিনীকে কখনো অভিযুক্ত করতে চাই না। যারা বিপদগামী তারা বিপদগামী। বঙ্গবন্ধুর খুনিদের দিয়ে আমি গোটা সেনাবাহিনীকে অভিযুক্ত করতে চাই না। দুজন সামরিক শাসন জারি করে গণতন্ত্র ধ্বংস করায় গোটা সেনাবাহিনীকে আমি অভিযুক্ত করতে চাই না। কিন্তু সেনাবাহিনীর নির্বাক ভূমিকা, সন্ত্রাসীরা কাজ করছে, সেনাবাহিনীর ক্যাম্প ও হল আছে। কি কারণ সেনাবাহিনী বাইরে? যে পুলিশ বাহিনীর সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হলো, পুড়িয়ে মারা হলো, গর্ভবতী নারীকে তারপর টাঙিয়ে রাখা হলো, সেই পুলিশের সহকর্মীরা এখন সেই খুনিদের সরকারকে সাহায্য করতে গিয়ে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর নির্যাতন চালাচ্ছেন। একবারও কি ভেবেছেন আপনার বাহিনীর প্রধান কারাগারে? আপনার বাহিনীর কত সদস্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে? একবার কি ভাবছেন যে আপনার বাহিনীর সদস্যরা যাদেরকে হত্যা করা হয়েছে তারা কোনো বিচার পাবে না? তাদের পরিবার রাস্তাঘাটে ঘুরছে। এই নির্মমতার পরেও এই নির্যাতনকারীদের পক্ষ হয়ে আপনারা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর নির্দয় নির্যাতন চালাচ্ছেন। আপনাদের বিবেকটি ন্যূনতম কোনো সাড়া দেয় না?
এই প্রশ্নটা আপনাদের কাছে আমার না, অসংখ্য মানুষের। আপনার যেসব কলিগরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, তাদের সন্তানরা দেখছে কাকের মাংস কাকে খায় না, এমন একটা কথা আছে। কিন্তু আপনাদের যারা অত্যাচার করছে, যারা হত্যা করছে, তাদের পক্ষ নিচ্ছেন আপনারা। তাদের পক্ষ নিয়ে আপনাদের হত্যাকাণ্ডের বিচার যারা চাচ্ছে, তাদের উপর নির্যাতন চালাচ্ছেন। এই ঘটনার দায় কিন্তু মাঠে যারা আছেন তাদের থাকবে, যেমন কমান্ডিং যারা আছেন তারা কিন্তু দায় এড়াতে পারবে না। গেস্টাপো বাহিনীর মতো নির্মম নির্যাতন যারা চালাচ্ছে, এদের কমান্ডিং অথরিটির কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটিস রয়েছে। কখনো এর থেকে কিন্তু বের হয়ে আসতে পারবেন না। মনে রাখবেন, আপনারা কেউ বাইরের থেকে আসেননি, এ দেশেরই। কেউ নির্যাতন করে পশ্চিম পাকিস্তানে বা অন্য কোথাও চলে যাবেন না, এদেশেই থাকতে হবে। আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন সবাই আছে। ফলে এমন কিছু করবেন না যার দায় একদিন আপনাদের সকলকে বহন করতে হবে। আমি অনুরোধ করব, এই নির্মমতা থেকে ফিরে আসুন। মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, নির্যাতন বাণিজ্য, এটা বেআইনি। যদি কোনো অথরিটি কমান্ড করে, আপনার কর্তৃপক্ষের এ জাতীয় বেআইনি কমান্ড আপনি শুনতে বাধ্য না। আর সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলবো, এই অপরাধের দায় থেকে কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটিস থেকে আপনারাও মুক্ত হবেন না। দিন কিন্তু কারো সমান যাবে না। আওয়ামী লীগ এদেশের শেকড় অনেক গভীরে। আওয়ামী লীগ প্রতিটি বাড়িতে, প্রতিটি গ্রামে আছে। আওয়ামী লীগ ফিরে আসবে, কোনো ভুল নাই ইনশাআল্লাহ। এই নির্যাতনের দায় দায়িত্ব কিন্তু বহন করতে হবে আপনাদের সবার। আমি অনেকের মন্তব্য থেকে সন্দেহ করছি, ইউনূস এবং আওয়ামী বিরোধীরা হয়তো ছদ্মবেশে গেস্টাপো বাহিনীর মতো বাহিনী তৈরি করছে, যারা এভাবে নির্যাতন চালাচ্ছে। নারী ধর্ষণ থেকে শুরু করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের পর নির্মম নির্যাতন চালাচ্ছে, এমনকি কারাগারের ভিতরে নির্যাতন চালাচ্ছে। এর দায় থেকে কিন্তু কেউ মুক্তি পাবেন না। কেউ কিন্তু অপরিচিত না। আপনারা কিন্তু পাকিস্তানি কেউ নন, বিদেশি কেউ নন। এই নির্যাতনের দায় কিন্তু আজ হোক কাল হোক একদিন আপনাদের বহন করতে হবে। সেদিন কিন্তু খুব দূরে না। গেস্টাপো বাহিনীর মতো নির্মম নির্যাতন করা, এমন দৃষ্টান্ত করবেন না যে দৃষ্টান্ত জনক্ষোভে পরিণত হবে, জনরোষের মুখোমুখি হতে পারেন। সে বিষয়টাও মনে রাখবেন।